কালো জাদুর ছায়া। রাত যখন গভীর, গ্রামের সবগুলো কুড়ে ঘরের বাতি নিভে গেছে, কেবল দূরের গাছের ডালে একটা ঝুলে থাকা ঝাপসা চাঁদের আলো মাটিতে ফেলে রেখেছে। সেই আলোয় দেখা যায় ফারুক গ্রামের পুরনো মন্দিরের পাশে দাঁড়িয়ে আছে। তার মুখের মধ্যে যেন ভয়ের এক অদ্ভুত ছায়া নেমে এসেছে। হঠাৎ মন্দিরের ভেতর থেকে এক বুড়ো মানুষের কর্কশ কণ্ঠস্বর শোনা গেল। সব ব্যবস্থা হয়ে গেছে, এখন শুধু সময়ের অপেক্ষা। ফারুক মাটি আঁকড়ে বসে পড়ল, তার দেহ কাঁপছে, কিন্তু সে বুড়োর কথার অপেক্ষায়। বুড়োটা কালো জাদুর সাধক। গ্রামের মানুষ তাকে জাদুকর শমশের নামে চেনে। ফারুক মাটি আঁকড়ে বসে পড়লে তার দেহ কাঁপছে, কিন্তু সে বুড়োর কথার অপেক্ষায়। বুড়োটা কালো জাদুর সাধক। ফারুকের জীবনে এমন একটা পরিস্থিতি এসেছে যেখানে তার বিশ্বাস ছিল না কোনো উপায় আছে, কিন্তু আজ সে নিজের বিশ্বাসকে ভেঙে কালো জাদুর আশ্রয় নিয়েছে। ফারুকের একমাত্র মেয়ে রেশমা কিছুদিন ধরে অসুস্থ। ডাক্তার কবিরাজকেই তার কোনো রোগ ধরতে পারেনি। রেশমির শরীর দিন দিন শুকিয়ে যাচ্ছে, আর মনের মধ্যে যেন কোনো অশরীরী শক্তি বাসা বেঁধেছে। গ্রামের প্রবীণ মহিলারা বলছে রেশমার ওপর কোনো ভয়ঙ্কর কালো জাদু করা হয়েছে। ফারুক প্রথমে এসব বিশ্বাস করেনি, কিন্তু ধীরে ধীরে যখন তার মেয়ে মুমূর্ষু অবস্থায় চলে যায়, তখন সে নিজের সব অবিশ্বাস দূরে ঠেলে শমশেরের কাছে এসেছে। কাল রাতেই শুরু হবে, শমশের বলল। একটি বিশেষ পূর্ণিমার রাত, যেদিন জাদুর শক্তি সবচেয়ে প্রবল থাকে। তবে এক শর্তে, তোমাকে কোনোভাবে পেছনে ফিরে তাকানো যাবে না ফারুক। যতই ডাকে ততই তোমার মন বলুক তুমি পেছনে ফিরবা না। কিন্তু ফারুক কিছু বলল না। তার মাথায় কেবল একটাই প্রশ্ন, এই জাদুর পরিণতি কি? কিন্তু এতটা অসহায় যে সে কিছুই জিজ্ঞাসা করার শক্তিই পাচ্ছে না। শমশের ধীরে ধীরে তার কুড়ে ঘরের দিকে চলে গেল। ফারুক পাথরের মতো দাঁড়িয়ে রইল। রাতটা ভীষণ দীর্ঘ লাগছিল, আর ফারুক জানতো কাল রাতেই সব কিছু বদলে যাবে, কিন্তু কিভাবে তা তার অজানা। রাত পেরিয়ে এলো। কাল রাত, আকাশে পূর্ণিমার চাঁদ আলো ছড়াচ্ছে, কিন্তু সেই আলোয় যেন ভৌতিক কিছু লুকিয়ে আছে। ফারুক শমশেরের দেওয়া নির্দেশ মতো মন্দিরের পেছনের পুরনো বটগাছের নিচে দাঁড়িয়ে আছে। চারপাশে কোনো শব্দ নেই, কেবল হালকা বাতাসের শঁ শঁ আওয়াজ শোনা যাচ্ছে। বাতাসে একটা অদ্ভুত ঘ্রাণ, যেন পুরো যাওয়া কোনো কিছু বা অদ্ভুত গন্ধ মাখা ধোঁয়া ভেসে আসছে। শমশের আস্তে আস্তে ফারুকের সামনে দাঁড়ালো। তার হাতে একটা ছোট কাঠের বাক্স, যার ভেতর থেকে অস্পষ্টভাবে সোনালি আলো বের হচ্ছে। ফারুকের বুক ধড়ফড় করছে। তার মনে হাজারো প্রশ্ন, কিন্তু শমশেরকে জিজ্ঞাসা করার সাহস তার নেই। শমশের বাক্সটি খুলে মাটিতে রাখলো, এরপর মাটি আঁকড়ে কিছু মন্ত্রপাঠ শো করতে শুরু করলো। বাক্সের ভেতরে থেকে ধীরে ধীরে কালো ধোঁয়ার মতো কিছু বের হতে থাকলো। সেটা ধীরে ধীরে আকার নিচ্ছে কিছুটা মানবীয় আকৃতির, কিন্তু অস্বাভাবিক বড় বড় চোখ এবং হাতের আঙ্গুলগুলো লম্বা আর সরু। ফারুকের শরীর জমে যাচ্ছে ভয়ে, কিন্তু সে পেছনে ফিরছে না। শমশের বলেছিল পেছনে তাকানো যাবে না, তাকালেই কালো শক্তি তার জীবন কেড়ে নেবে। ফারুকের মনে পড়ে রেশমার কথা। সে কি করছে এখন? তার ছোট্ট মেয়ে এতদিন ধরে অচেতন হয়ে পড়ে আছে বিছানায়। হঠাৎই ফারুক শুনতে পেল মাটির নিচ থেকে একটা গভীর বিকট আওয়াজ, যেন মাটি ফেটে কিছু বের হচ্ছে। শুরু হয়েছে, শমশের ফিসফিস করে বলল, শুধু একটু অপেক্ষা করো। ঠিক তখনই ফারুকের একটা
কণ্ঠ শুনতে পেল, খুব চেনা কণ্ঠ, যেটা তার মনের গহীনে কাঁপন ধরিয়ে দিল।